মানুষের জনসাধারণের কথা বলেন, আপনি রিফর্মের কথা বলেন। রিফর্মের কথা কখনোই আমি বলিনি, আমি যেটা বলি বাস্তব কথা বলি, যেটা আজকের দিনের জন্য প্রযোজ্য। এই জন্য অনেকে খুব বিরক্ত হন যে উনি তো গতকালের কথা এসে আবার চেঞ্জ করে দিচ্ছেন। এর কারণ হলো গতকাল যেটা ছিল আজকে তো সেটা থাকছে না, বাস্তবতা অন্যরকম হয়ে গেছে। অন্যরকম। আবার আজকে আমি যেটা বললাম আগামীকাল সেটা থাকছে না। আমি শুধুমাত্র ডে টু ডে যেটা সেটা এক্সপ্লেন করি। এখন বোঝার চেষ্টা করেন যে যদি আপনি পলিটিক্যাল পার্টির সম্মেলন করেন, তাহলে এই পলিটিক্যাল পার্টির ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে যদি সম্মেলন করে একটা নতুন দল গঠন করতে হয় বা নতুন কমিটি গঠন করতে, অ্যাটলিস্ট ইউনিট 4 to 5 months, তার নিচে তো পারবে না, 5 মাস সময় দরকার। কিন্তু রনি ভাই, রিপ্লেসমেন্ট গুলো কিভাবে ঠেকাবে? আচ্ছা যাবে, এটা আমি বলছি। তো এখন ছাত্রদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম না হয় আর নমিনেশনে যদি ওইরকম আগের মতোই বিএনপির, আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিলেন তাদের কন্টেম্পোরারি বিএনপির ওই কোয়ালিটির লোক আসে, তাহলে তো জনগণের এই যে আন্দোলনের যে ফসল, এই ফসলটার কোনো ফলাফল আসবে না। যে লাউ সেই কদু, এই গেল এক। 2 নম্বর হলো যে আপনি যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম করতে চান, এটা পলিটিক্যাল পার্টিগুলো মানবে না। পলিটিক্যাল পার্টিগুলো কখনোই তাদের স্বার্থের জায়গায়, আপনি যদি এখন তারা থেকে 5ই আগস্টের ওই ঘটনা থেকেও কেউ শিক্ষা নেবে না। আজকে আপনি গিয়ে দেখেন, আমি জাস্ট সমন্বয়কদেরকে বলি, তারা যেভাবে নির্বাচন কমিশন মানে ঘেরাও করেছে, হ্যাঁ, আওয়াল সাহেবের পদত্যাগের সময়, একইভাবে তারা যদি জামাতের অফিস গিয়ে ঘেরাও করেন, ওনার অফিস গিয়ে ঘেরাও করেন এবং বলে যে পদত্যাগ করেন, সম্মেলন দিয়ে নতুন করে নির্বাচন নিয়েছেন, জামাতের আমির আপনি একটা পাবলিকলি ওপেনলি নির্বাচন করে আপনি আমির হয়ে আসেন। তারেক রহমান সাহেব যদি বলেন ঠিক আছে আপনি চেয়ারপারসন হন, বাট পাবলিক ভোটে হন, আপনি দেখেন বাংলাদেশের অবস্থা কি হয়। তাই না? আপনি আওয়াল সাহেবের একটা সরকারি কর্মকর্তা দুর্বল পেয়েছেন, চিফ জাস্টিসকে একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে পেয়েছেন, আপনি সেখানে আপনার ইচ্ছা বাস্তবায়ন করছেন। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোতে একটা মাসেল পাওয়ার আছে, সেই মাসেল পাওয়ারের জায়গাটাতে যখনই সংস্কারের কথা আসবে তখনই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে। অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা রিজলভ না করে যখনই আপনি সেইটা যত সংবিধান পরিবর্তন করেন, যত নির্বাচন কমিশন করেন, যত আইন কানুন করেন না কেন, আলটিমেটলি যেই লাউ সেই কদুই থেকে যাবে। ফলে এর জন্য সময় ক্ষেপণ করার দরকার নেই। আপনার ফার্স্টিং হলো এখানে বাংলা কথা, ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে সোজাভাবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে, আমি এখানে 5 বছর থাকবো, দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না, আমাকে ডেকে এনেছো কেন? উনি কিন্তু প্রথমে ফার্স্ট এই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন, আমার কথা শুনতে হবে। তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো, আমি 5 বছর থাকবো, এই 5 বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান আমি কাজগুলো করব। এবং শেখ হাসিনাও কিন্তু প্রথম দিকে 2009 সালে আমাদেরকে বলেছে যে আমি তোমাদের কারো আন্দোলনে আসিনি, দরকার তাকে আবার দেবেন ফুল, কথার পরে স্পিড থাকে না। আমি বললাম যে শেখ হাসিনা আমাদেরকে বলেছেন 2009 সালে যে তোমরা আন্দোলন করে কেউ আমাকে আনো না, আমাকে স্বয়ং আল্লাহ আনছে এবং আমি কিছু কাজ করার জন্য আমি এই বেঁচে আছি, আমার মরে যাওয়ার কথা। কাজেই তোমরা যে যাই বলো না কেন, আমি এই কাজগুলো করে তারপরে যাবো। এবং সে কাজগুলো সে কিন্তু করে গেছে। আপনি ভালো বলেন মন্দ বলেন, সে পালাই গেছে, ডাজ নট পেপার, বাট 2009 সালে তার যে উইল ফোর্স ছিল সেই কাজগুলো সে করে গেছে। তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তার একটা উইল ফোর্স করতে হবে যে আমি একে ডেকে এনেছো, আমি ওই সমস্ত বাংলা কথা বুঝি না, আমি অর্থনীতির মানুষ, টিচার মানুষ, আমি সোজা বাংলায় বলবো আমি 5 বছর আগে যাব না, যদি আমাকে যাইতে হয় তাহলে আমাকে এই কাজ করতে হবে। তো সেই অনুযায়ী তিনি একটা কথা বলবেন। আর উনি যদি বলেন যে বিকল্প অল্টারনেটিভ, আমি ভাই ঝামেলা যাবো না, তোমরা ডেকে আনছো, যখন চাবে তখন চলে যাব, 3 মাসের মধ্যে আমি নির্বাচন দেবো, কদু আসে কদু আসুক, লাউ আসে লাউ আসুক, কুমড়া আসে কুমড়া আসুক, তোমাদের জিনিস তোমরা বুঝছো, আমি এর বেশি ঝামেলা পোহাতে পারবো না। এই 3 মাস বা 6 মাসের মধ্যে আমার নির্বাচন করতে আমার কি করা লাগবে সেটা আমাকে বলো। আদারওয়াইজ সে লিডার হবেন, তার কথা মতো পুরো দেশ চলবে। এটা হলো দ্য লিডার। এবং এই কথাটা আমি এখন বলতে পারবো না, এটা কি পণ্ডিত, এটা মাওলানা আবুল কালাম আজাদ বলে গেছেন দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডমে, যে জাতির জীবনে 2টো সময় আসে, যখন নেতার কথায় পুরো দেশ চলে আর কখনো কখনো পুরো দেশের কথায় নেতা চলে। এবং পুরো দেশের কথায় যখন নেতা চলে তখন সেই দেশে কোনো কিছু হয় না, আর নেতার কথায় যখন পুরো দেশ চলে তখন সেই দেশে অনেক কিছু হয়। এখন আমাদের সময় এসেছে যে এই যে ছাত্র জনতার যে লক্ষ মানুষ, তাদের কথায় লক্ষ্যটা পরামর্শ মেনে ডক্টর ইউনূস চলবেন না ডক্টর ইউনূসের কথা মতো আমরা 18 কোটি মানুষ চলবো, এটা একটা সেটেল করতে হবে আগে, এর বাইরে কোনো। আজকে বৃহস্পতিবার দিন রাত 8:45টার সময় এই ভিডিওটি করছি, যখন 2024 সনের সেপ্টেম্বর মাসের 5 তারিখ। আজকের দিনটি খুবই ঘটনাবহুল। এর কারণ হলো এর থেকে ঠিক 1 মাস আগে বাংলাদেশের শেখ হাসিনার যে রেজিম সেটির পতন হয়েছিল এবং আজকের দিনে ছাত্র এবং জনতা নেচে গিয়ে এই
এক মাসের যে কন্টিনিউয়াস অভ্যুত্থানের যে সুক্রিয়া, এটি তারা আজকে প্রকাশ করলো, এক মাসের পূর্তি উৎসব পালন করলো। এবং যে জিনিসটি অবাক করা, সেটা হলো অনেকে তাকিয়ে দেখেছিল বা তাকিয়েছিলেন। তো যারা তাকিয়ে দেখেছিলেন তাদের কথা বলছি, আর যারা তাকিয়েছিলেন একটা আশঙ্কা নিয়ে যে আজকের এই দিনে ছাত্র জনতার অংশগ্রহণ কেমন হয়। বিস্ময়কর ব্যাপার হলো যে অভূতপূর্ব সাড়া পড়েছে রাজপথে, এবং সবাইকে অবাক করে দিয়ে ছাত্র এবং জনতা ঠিক যে বিজয় মিছিলটি 5 তারিখে হতে পারতো বা 6 তারিখে হতে পারতো, ওইরকম ঠিক আনন্দ নিয়ে, উল্লাস নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছিলেন। এবং যেভাবে এই দিবসটি উদযাপন করেছেন, এটি যারা এই বিপ্লব বিরোধী বা এই অভ্যুত্থান বিরোধী চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এটা একটা ব্যাড সিগন্যাল। এবং আলটিমেটলি ছাত্রদের, সাধারণ ছাত্রদের যে ঐক্য, কিছু কিছু আমরা অনেকে তাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করি, অনেকে মনে মনে হয়তো বদদোয়াও করি, কিন্তু তারপরেও এই সময়ের মধ্যে ছাত্র এবং জনতার যে অ্যাডাপশন, এবং দুজন তরুণ মন্ত্রী পরিষদে তারা চান্স পেয়েছে, এবং চান্স পাওয়ার পর তারা যে কর্মকাণ্ড করছেন এখন পর্যন্ত, তাদের সেই কোনো কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানানোর মতো অনেক সিনিয়র যারা লোকজন আছেন তাদের অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, কিন্তু তাদের আপত্তি জানানোর মতো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। অনেক ঈর্ষা করছেন যে এত অল্প বয়সী ছেলে মন্ত্রী হলো কি করে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কিন্তু তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এরপরে আরেকজন উপদেষ্টা, যিনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হয়, তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যুক্ত হয়েছেন। তো তার কর্মকাণ্ড ইতিমধ্যে যথেষ্ট আলোচিত হয়েছে। এর মধ্যে আনসার বিদ্রোহ হলো, সেই বিদ্রোহকে ছাত্ররা যেভাবে মোকাবেলা করেছে, এটি বিস্ময়কর, এটি বিস্ময়কর, অকল্পনীয়, অকল্পনীয়, যেটি হয়তো আমরা ওই ঘটনার আগে কেউ কল্পনাই করতে পারতাম না। অনেকে আপত্তি করেন, কিন্তু এখানে পর্দার আড়ালে আবডালে অনেক কিছু ঘটনা ঘটছে বা ঘটতে চাচ্ছে, কিন্তু যেটা এই ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে, কাউকে কোনো সুযোগ না দিয়ে, মাত্র 30-35 মিনিটের আহ্বানে তারা যে এক একটা দৃশ্যের অবতারণা করছেন 5 তারিখের পর থেকে, এটি রীতিমতো বিস্ময়কর। এবং তার সেই একটা নমুনা হলো আনসার বিদ্রোহ দমন। এরপরে তারা যেভাবে আইন অঙ্গনে গিয়ে, আদালত পাড়াতে গিয়ে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের পদত্যাগে বাধ্য করলেন। আবার আজকের দিনে যেভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, তারা যেভাবে পদত্যাগ করে অপমানিত এবং লাঞ্ছিত হয়ে এখান থেকে তারা চলে যেতে বাধ্য হলেন, এটি একটা বিস্ময়কর ঘটনা, বিস্ময়কর ঘটনা। এবং এই বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যেই আজকের যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মিছিল, সুক্রিয়া মিছিল, এটি আমরা লক্ষ্য করলাম। তো এই সকল ঘটনা এবং অনুঘটনার মধ্যে আরেকটি খবর সবার দৃষ্টি আকর্ষণ করছে, সেটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো ভারতের পত্রিকা নয়, ঠিক ভারতের যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই। তো সেখানে প্রকাশিত হয়েছে, যেখানে তিনি স্পষ্টতভাবে কতগুলো পয়েন্ট এনেছেন। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটি অবন্ধু সুলভ, এটি বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্ব সম্পর্ক ভারত দাবি করে রয়েছে বা আশা করে, এখানে শেখ হাসিনা একটা বাধা। নেটিজেন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সবাই বলার চেষ্টা করছেন যে এইভাবে সরাসরি ভারতের চোখে চোখ রেখে এত তীব্র প্রতিবাদ ইতিপূর্বে কোনো রাষ্ট্রনায়ক করতে পারেননি,
স্বয়ং বঙ্গবন্ধু পারেননি, অন্য কেউ পারেননি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব অল্প ভাষায় যে কথাটি বলেছেন, এটি নিয়ে তার যারা সমর্থক তাদের আনন্দের শেষ নেই। তিনি দ্বিতীয় যে বক্তব্যটি দিয়েছেন সেটি হলো বাংলাদেশে শেখ হাসিনাকে আনতে হবে, বিচার করতে হবে, এবং এটি জনগণের দাবি, এবং বাংলাদেশ যখনই চাইবে তখনই তাকে ফেরত দিতে হবে। এই হলো বক্তব্যের মোদ্দা কথা। 3 নম্বর যেটি একেবারে বোম ব্লাস্টিং, সেটা হলো তিনি বলেছেন যে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখার তিনি পরামর্শ দিয়েছেন, যে যত চুপ থাকুন, কথা বলবেন না। তো তার এই বক্তব্য নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে। সবাই একেবারে যাকে বলে ধন্য ধন্য, এর চেয়ে কোনো কথা আর হয় না। আমার বললাম না যে শরীরের মধ্যে অনেক আগের থেকেই কেন যেন সবকিছুর মধ্যে আমি ভিন্নতা বা ভিন্ন মত দেখতে পাই। আমি যতটুকু ইন্ডিয়াকে জেনেছি এবং শেখ হাসিনাকে যতটুকু জানি, সেটা হলো তার মুখ বন্ধ করা যাবে না। আমরা অনেক সময় বলি না যে একে তো নাসুনি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। তো তাকে যে মুখ বন্ধ করতে বলা হয়েছে, এখন তিনি মনে করবেন যে আল্লাহ, তার কথা তো তাহলে লোকজন শুনছে এবং ডক্টর ইউনূসও শুনছেন। তো ইটস এ গোল্ডেন অপরচুনিটি টু সে মোর অ্যান্ড মোর, আরো বেশি বেশি করে অশ্রাব্য অকথ্য ভাষা তিনি ব্যবহার করবেন। তো এটা তার যে অতীতের ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন সময়টাতে আমরা দেখেছি। আমি নিজেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তার সঙ্গে কথা বলেছি। এখানে তিনি সরাসরি অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছেন। তো এখন যখন তিনি জেনে গেছেন যে তার কথা বাংলাদেশে কাউন্ট হচ্ছে, লোকজন দেখছে, শুনছে, সামাজিক মাধ্যমে এটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তার নেতাকর্মীরা এগুলো কাউন্ট করছে, এবং প্রতিপক্ষ যারা আছে, রাজনৈতিক প্রতিপক্ষ, তারাও এই শেখ হাসিনার এই বক্তব্যগুলো নিয়ে উদ্বিগ্ন, রেসপন্ড করছেন। তো এবং সেটা যদি ডক্টর ইউনূসের মতো মানুষের মুখ দিয়ে বের হয়, তাহলে ওই যে ঢোলের বাড়িতে তিনি কিভাবে নাচতে পারেন। দিল্লি এয়ারপোর্টে আপনি দেখেছেন যে এই প্রায় 80 বছর বয়স্ক শেখ হাসিনা, তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে সকল নাচনেওয়ালি এসেছিলেন, তাদের সঙ্গে তিনি কত সুন্দর হাত ঝুলিয়ে ঝুলিয়ে নেচেছেন। তো ডক্টর ইউনূসের এই বক্তব্য শোনার পর তিনি আরো বেশি করে বলবেন, এটা আমার কাছে মনে হচ্ছে তিনি চুপ থাকবেন না। 2 নম্বর হলো যে ভারত তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে, এবং তিনি কেবল নরেন্দ্র মোদীর একক কথায় আশ্রয় পাননি, ভারতের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে তাকে আশ্রয় দিয়েছে এজ এ প্রেস্টিজ ইস্যু অফ ইন্ডিয়া। সেকেন্ড থিং হলো ভারতের যে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং মিডিয়া আরো শক্তিশালী, তারাও শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এবং এটা তাদের একটা ইজ্জত কা সওয়াল, ইজ্জতের কসম। যেভাবে দালাই লামাকে আশ্রয় দিয়ে তারা চীনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, ঠিক এইটাও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা তারা তাদের ইজ্জত কা কসম হিসাবে নিয়েছে। এর ফলে কি হচ্ছে, শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের বক্তব্য দিয়ে যদি বাংলাদেশকে বিব্রত করা যায়, ডক্টর ইউনূসকে বিব্রত করা যায়, তাহলে ভারত খুব খুশি হবে এবং ভারত সেই কাজটি করবে। 2 নম্বর হলো যে ভারতের সঙ্গে যদি বিরোধ করতে হয় তাকে, সেক্ষেত্রে শেখ হাসিনাকে উপলক্ষ করে বিরোধ করাটা আমার কাছে ডক্টর ইউনূসের জন্য